আসসালামু আলাইকুম, স্বাগতম প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না, ইরান। যুদ্ধে মধ্যপ্রাচ্যে বাড়ছে প্রাণহানি, 11 দিনে নিহত প্রায় 1800। যুদ্ধে হিরে এবার কি পালাবে আমেরিকা? কেন এই অবস্থা? ইরান যুদ্ধে যেতে চান না মার্কিন সেনারা। যুদ্ধকৌশলে ভয়াবহ পরিবর্তন, 1000 কেজির মিসাইল ছড়ছে ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না বলে যে হুঁশিয়ারি ইরান দিয়েছে, তা বর্তমান বিশ্ব অর্থনীতি এবং ভূ রাজনীতিতে এক বিশাল কম্পনের সৃষ্টি করেছে। কারণ মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি গোটা বিশ্বের জ্বালানি সরবরাহের এক অন্যতম প্রধান ধমনী হিসেবে কাজ করে এবং এখান দিয়ে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এশিয়া, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে, যার উপর নির্ভর করে আছে বিশ্বের হাজারো শিল্প কারখানা, পরিবহন ব্যবস্থা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। আপনারা যারা নিয়মিত বিশ্ব অর্থনীতির খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে হরমুজ প্রণালী হল এমন একটি কৌশলগত জলপথ যার নিয়ন্ত্রণ মূলত ওই অঞ্চলের দেশগুলোর হাতে রয়েছে, এবং যদি সত্যিই কোনো বড় ধরনের সংঘাতের কারণে এই পথ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম রাতারাতি এমন এক পর্যায়ে পৌঁছবে যা কল্পনা করাও কঠিন। আর এর সরাসরি প্রভাব পড়বে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর বাজারেও, যেখানে পরিবহন খরচ বাড়ার কারণে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই বিবৃতি নিছক কোনো ফাঁকা আওয়াজ নয়, বরং এটি তাদের একটি বড় ধরনের কূটনৈতিক এবং কৌশলগত চাল, যার মাধ্যমে তারা পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্রদের ওপর এক ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে, যাতে তারা এই অঞ্চলে চলমান উত্তেজনা প্রশমনে বাধ্য হয়। কারণ ইউরোপ বা আমেরিকা কেউই চাইবে না যে তাদের নিজেদের দেশে মূল্যস্ফীতি চরম আকার ধারণ করুক এবং সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসুক। আধুনিক বিশ্বে জ্বালানি নিরাপত্তা বলতে গেলে জাতীয় নিরাপত্তারই সমতুল্য, আর সেই জায়গায় যখন এমন একটি সরাসরি হুমকি আসে, তখন বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোকেও নতুন করে তাদের কৌশল নির্ধারণ করতে হয়। কারণ সামরিক শক্তি দিয়ে হয়তো অনেক কিছু অর্জন করা যায়, কিন্তু বিশ্বব্যাপী সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা একবার ভেঙে পড়লে তা পুনরুদ্ধার করা সামরিক বিজয়ের চেয়েও অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। আপনারা হয়তো খেয়াল করেছেন যে গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যে যতগুলো বড় ধরনের সংকট তৈরি হয়েছে তার প্রায় প্রতিটির সাথেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জ্বালানি তেলের নিয়ন্ত্রণ এবং এর বাজার দরের একটি যুদ্ধে মধ্যপ্রাচ্যে প্রাণহানি যে হারে বাড়ছে এবং মাত্র 11 দিনে প্রায় 8800 মানুষের নিহত হওয়ার যে পরিসংখ্যান আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে, তা যে কোনো মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত মর্মান্তিক এবং গভীর উদ্বেগের বিষয়। কারণ এই সংখ্যাগুলো কেবল কিছু পরিসংখ্যান নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে হাজারো পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প, স্বজন হারানোর কান্না এবং এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হওয়া লাখো সাধারণ মানুষের বেঁচে থাকার তীব্র আর্তনাদ। আধুনিক সংঘাতগুলোতে সবচেয়ে বড় ট্র্যাজেডি হল এখানে সাধারণ নাগরিক, নারী, শিশু এবং বয়স্ক মানুষরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। কারণ যখন কোনো আবাসিক এলাকা বা ঘনবসতিপূর্ণ অঞ্চলে সামরিক অভিযান বা বিমান হামলা চালানো হয়, তখন আধুনিক প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, বেসামরিক প্রাণহানি এড়ানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, যা আমরা বর্তমান এই পরিস্থিতিতে অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির পাশাপাশি ওই অঞ্চলের চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ অবকাঠামোর যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, তা পুনরায় গড়ে তুলতে হয়তো কয়েক দশক সময় লেগে যাবে। আর এর ফলে সেখানে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে, যেখানে মানুষের কাছে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি জীবনদায়ী ওষুধের তীব্র অভাব দেখা দিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার এই সংঘাত থামানোর জন্য এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল ভূ-রাজনৈতিক স্বার্থ এবং সামরিক কৌশলগত অবস্থানের কাছে এই মানবিক আবেদনগুলো অনেক সময়ই চাপা পড়ে যাচ্ছে।
যার ফলে প্রতিদিন এই মৃত্যুর মিছিল কেবল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সংঘাত বা যুদ্ধ কখনোই কোনো স্থায়ী সমাধান আনতে পারে না। ইতিহাস সাক্ষী আছে যে প্রতিটি যুদ্ধের শেষেই দেশগুলোকে আবার সেই আলোচনার টেবিলেই বসতে হয়, কিন্তু মাঝখান থেকে ঝরে যায় অসংখ্য। যুদ্ধে হেরে এবার কি পালাবে আমেরিকা এবং কেন তাদের এই অবস্থা? এই প্রশ্নটি এখন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ গত কয়েক দশক ধরে আমেরিকা বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজেদের সামরিক আধিপত্য বিস্তার করে আসলেও বর্তমান প্রেক্ষাপটে তাদের সেই একচেটিয়া প্রভাব এবং নীতিতে এক বিরাট কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যাকে অনেকেই এক প্রকার পিছু হটা বা নিজেদের গুটিয়ে নেওয়া হিসেবে আখ্যায়িত করছেন। আপনারা যদি একটু পেছনের দিকে তাকান তবে দেখতে পাবেন যে আফগানিস্তান বা ইরাকের মতো দেশগুলোতে দীর্ঘস্থায়ী সামরিক উপস্থিতির পর আমেরিকা যখন সেখান থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিল, তখন থেকেই মূলত বিশ্বজুড়ে এই ধারণাটি প্রবল হতে শুরু করে যে আমেরিকা হয়তো আর আগের মতো অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে নিজেদের সরাসরি জড়াতে চাইছে না। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ হল তাদের নিজেদের অভ্যন্তরীণ রাজনীতি এবং অর্থনীতি। দীর্ঘস্থায়ী এই যুদ্ধগুলোতে আমেরিকার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যা তাদের নিজস্ব অর্থনীতির ওপর এক বিশাল চাপ সৃষ্টি করেছে। আর আমেরিকার সাধারণ করদাতারাও এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন যে কেন তাদের কষ্টার্জিত অর্থ বিদেশের মাটিতে চলা অন্তহীন যুদ্ধে ব্যয় করা হবে, যখন তাদের নিজেদের দেশেই অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের মতো খাতগুলোতে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। এর পাশাপাশি বর্তমান বিশ্বে ক্ষমতার ভরকেন্দ্র ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং আমেরিকার নীতি নির্ধারকরাও এখন বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংঘাতের চেয়ে তাদের জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার ফলে তারা আগের মতো সরাসরি সামরিক হস্তক্ষেপের পরিবর্তে এখন কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং প্রক্সি জোটের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অনেক বিশ্লেষক মনে করেন একে সরাসরি হেরে পালানো বলাটা হয়তো কিছুটা অতিরঞ্চিত হবে, তবে এটি নিশ্চিতভাবেই তাদের পররাষ্ট্রনীতির এক বিশাল শিফট বা পরিবর্তন, যেখানে তারা উপলব্ধি করতে পেরেছে যে শুধুমাত্র সামরিক শক্তি প্রয়োগ করে কোনো দেশের রাজনৈতিক বা সামাজিক সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়, বরং তা অনেক ক্ষেত্রে পরিস্থিতিকে আরও জটিল এবং দীর্ঘস্থায়ী করে তোলে। ইরান যুদ্ধে যেতে চান না মার্কিন সেনারা, এই সংবাদটি আসলে বর্তমান প্রজন্মের সামরিক দৃষ্টিভঙ্গি এবং যুদ্ধ সম্পর্কে সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনের এক অত্যন্ত স্পষ্ট প্রতিফলন। কারণ আজকের দিনের মার্কিন সেনা সদস্যরা গত ২০ বছরের বেশি সময় ধরে আফগানিস্তান, ইরাক বা সিরিয়ার মতো দেশগুলোতে নিজেদের সহকর্মীদের জীবন দিতে দেখেছেন এবং তারা খুব ভালো করেই জানেন যে একটি যুদ্ধ কেবল রণক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর আজীবন এক ভয়াবহ ছাপ রেখে যায়। ইন্টারনেটের এই যুগে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের কারণে সাধারণ সেনা সদস্য এবং তাদের পরিবারগুলো আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতন। তারা এখন বুঝতে পারেন যে ভূরাজনৈতিক স্বার্থ বা রাজনৈতিক নেতাদের ক্ষমতার লড়াইয়ের চরম মূল্যটা দিন শেষে তাদের মতো সাধারণ মানুষদেরই চুকাতে হয়। আর সে কারণেই তারা এখন আর চোখ বন্ধ করে কোনো নতুন দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে পড়তে রাজি নন। অনেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং ভেটেরানরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে প্রকাশ্যে কথা বলছেন। তারা জানাচ্ছেন কিভাবে যুদ্ধফেরত সেনারা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডির মতো ভয়াবহ মানসিক যন্ত্রণায় ভুগছেন এবং কিভাবে অনেক সেনা সদস্য সমাজে ফিরে আসার পর স্বাভাবিক জীবনযাপন করতে ব্যর্থ হচ্ছেন, যা আমেরিকার ভেতরে এক নীরব সামাজিক সংকটের জন্ম দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণও এখন যে কোনো নতুন সামরিক অভিযানের তীব্র বিরোধী, কারণ তারা মনে করেন যে দেশের বাইরে এই ধরনের সংঘাতে জড়ানোর চেয়ে নিজেদের দেশের ভেতরের সমস্যাগুলো সমাধান করা এবং তরুণ প্রজন্মকে একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ উপহার দেওয়া অনেক বেশি জরুরি, যা রাজনৈতিক নেতাদের ওপর এক বিরাট চাপ সৃষ্টি করছে, যাতে তারা সামরিক বিকল্পের চেয়ে কূটনৈতিক সমাধানের দিকেই বেশি মনোযোগী হন। আধুনিক যুদ্ধক্ষেত্র আগের মতো নেই, এটি এখন ড্রোন, সাইবার অ্যাটাক এবং দূরপাল্লার মিসাইলের ওপর অনেক বেশি নির্ভরশীল, যার ফলে সরাসরি সেনা মোতায়েন করার যৌক্তিকতাও অনেক ক্ষেত্রে কমে এসেছে। কিন্তু তারপরেও যখন সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, তখন সেনা সদস্যদের এই অনীহা একটি দেশের সামরিক সক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বিশাল প্রভাব ফেলে। কোনো দেশই তার সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়ে একটি সফল যুদ্ধ পরিচালনা
যুদ্ধকৌশলে যে ভয়াবহ পরিবর্তন এসেছে এবং 1000 কেজির মিসাইল ছোঁড়ার যে খবরটি আমরা শিরোনামে জেনেছি তা আধুনিক সামরিক প্রযুক্তির এক ভয়ঙ্কর ধ্বংসাত্মক রূপকে আমাদের সামনে উন্মোচিত করেছে, যা প্রমাণ করে যে একবিংশ শতাব্দীর সংঘাতগুলো আর কোনোভাবেই প্রচলিত সম্মুখ যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি পরিণত হয়েছে এক অত্যাধুনিক প্রযুক্তিগত লড়াইয়ে, যেখানে দূর থেকে নিয়ন্ত্রিত ভারী অস্ত্রশস্ত্র দিয়ে মুহূর্তের মধ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। যখন কোনো দেশ 1000 কেজি ওজনের মতো বিশাল এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল ব্যবহার করে, তখন তার উদ্দেশ্য কেবল নির্দিষ্ট কোনো সামরিক ঘাঁটি ধ্বংস করা থাকে না, বরং এর মাধ্যমে প্রতিপক্ষের ওপর এক প্রচণ্ড মানসিক চাপ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চালানো হয়, যাতে তারা এই ধ্বংস ক্ষমতার ব্যাপকতা দেখে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং সমঝোতায় আসতে বাধ্য হয়। আধুনিক এই মিসাইলগুলো অত্যন্ত নিখুঁত এবং জিপিএস বা স্যাটেলাইট গাইডেড হয়ে থাকে, যার অর্থ হল এগুলো শত শত কিলোমিটার দূর থেকে উৎক্ষেপণ করেও একদম পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আর যখন এত বিশাল ওজনের বিস্ফোরক কোনো স্থানে আঘাত হানে, তখন শুধু যে সেই নির্দিষ্ট ভবনটি ধ্বংস হয় তা নয়, বরং এর আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এক তীব্র শকওয়েভ বা কম্পনের সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের জীবন এবং শহরের অবকাঠামোর ওপর এক বিপর্যয়কর প্রভাব ফেলে। এই ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্রের ব্যবহার বিশ্ব নিরাপত্তার জন্য এক বিশাল অ্যালার্মিং বিষয়, কারণ এর ফলে যুদ্ধের পরিধি এবং মাত্রা এমন এক পর্যায়ে চলে যাচ্ছে যা নিয়ন্ত্রণ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, এবং একটি ছোটখাটো ভুল বোঝাবুঝি বা প্রযুক্তিগত ত্রুটির কারণে মুহূর্তের মধ্যে একটি পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের ভারী অস্ত্রের প্রদর্শন মূলত ডিটারেন্স বা প্রতিরোধ কৌশল হিসেবেই বেশি ব্যবহৃত